আমি ছাত্রছাত্রীদের বলছি, চাকরি করতে হয় এর মতো চাকরি কিন্তু নেই। প্রত্যেক আইএএস অফিসার তার জীবনের একটা অ্যাম্বিশন থাকে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হব। তো নিঃসন্দেহে আমি দুটো জেলার ডিএম ছিলাম। মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে 5 বছর ছিলাম। কোন সময়টা ছিলেন আপনি? আমি ছিলাম 2006-এ বিধানসভা সাধারণ নির্বাচনে এবং 2009-এ পার্লামেন্টারি ইলেকশন। বিভিন্ন ধরনের ইউপিএসসি দিয়ে অফিসার পোস্টিং মানুষ পায়, আইপিএস হয়, আইএএস হয়, আইএফএস হয়। তো ধরুন এই যে ডিএম, ইনি তো একজন আইএএস অফিসার, আমরা বহু মানুষকে দেখি। তো বিভিন্ন পোস্টে ইন জেনারেল দায়িত্বগুলো কীরকম থাকে? ধরুন একজন ডিএমের দায়িত্ব কী কী থাকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কের এবং ল অ্যান্ড অর্ডারের উনি হচ্ছেন সর্বময় কর্তা। এবং আগেকার দিনে যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে উনি হচ্ছেন প্রায় বলা যেতে পারে রাজ্যের মানে রিপ্রেজেন্টেটিভ। এইসব ভীষণ দরকার হতো, কারণ হচ্ছে যে দূর থেকে কমিউনিকেশন জেলাগুলোতে কী চলছে তো বোঝা যায় না। এবং এখন কিন্তু যেহেতু এত কমিউনিকেশন ভালো হয়ে গেছে, এখন ডিএমকে ফোন করাও যা, চিফ সেক্রেটারিকে ফোন করাও তা একই রকম। এখন সুতরাং ডিএমের রোল হয়ে গেছে মোস্টলি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট, বাড়ি তৈরি হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে, মিড ডে মিল হচ্ছে, পাট্টা বন্টন হচ্ছে। এইগুলো যে এত বিবিধ ডিপার্টমেন্ট আছে, লাইন ডিপার্টমেন্ট বলা হয়, এইগুলো যে কাজ করছে তাদের সমন্বয়টা কে করবে জেলা স্তরে? তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তার সঙ্গে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা আজকাল কিছু কিছু ক্ষেত্রে কমিশনার অফ পুলিশ। কমিশনার অফ পুলিশ যেখানে থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজটাও ওনার কাছে চলে যায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে একটা বিষয় আছে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, যিনি 144 ধারা, এখন নতুন হয়ে গেছে 166 বোধহয় বলে, এই ধারাগুলো জারি করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকে। আর্মস লাইসেন্সে বন্দুক নেবে কিনা সেটা লাইসেন্স থাকে, এবং কত যে বিবিধ ছোট ছোট অ্যাক্ট আছে। আমার মনে আছে হঠাৎ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান, তো সেখানে আমি খুব একটা বিচ্ছিরি রকম ব্যাপারে জড়িয়ে পড়লাম, এবং সর্বভারতীয় নিউজ চ্যানেল ইনক্লুডিং এনডিটিভি আমার মনে আছে চলে এলো আমার কাছে। কি ব্যাপার না, সর্বমঙ্গলা বলে একটা খুব নামকরা প্রাচীন একটা পুজো হতো, আচ্ছা, দুর্গা পুজো। এবং ট্র্যাডিশনালি কোন জেলায় ছিলেন আপনি? বর্ধমান। বর্ধমান অবিভক্ত ছিল তখন? অবিভক্ত বর্ধমানের আমি জেলা শাসক ছিলাম, এবং সেখানে মনের সুখে পুজোর দিন আছি। ইনফ্যাক্ট আমি দুর্গাপুরে ছিলাম। ওই সর্বমঙ্গলে একটা কামান দাগা হতো প্রত্যেকবার নবমীর সময়, বলির আগে কামান দাগা হতো। সেই কামানের ওই বারুদ দেওয়ার জন্য আর্মস অ্যাক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা পারমিশন দিতে হয়, নইলে ওইটা ফায়ার করা যায় না। তো সে বছর ওই কামানটা ফেটে গেল। ফর্চুনেটলি কেউ মারা যায়নি, 2-1 একটু আহত হয়েছিল। কিন্তু ওই নিয়ে হই কে এই কামানের পারমিশন দিয়েছে, কেন দিয়েছে, আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো। কিন্তু ওখানকার মানুষের এত সেন্টিমেন্ট না, সর্বমঙ্গলার পুজোয় বর্ধমানে যদি নবমীর দিন কামান দাগা না হয়, লোকে একদম পুরো মানে হতাশায় ডুবে যাবে। তো কিছু হলো টলো ইত্যাদি। সব প্রসঙ্গটা আপনি যেটা জিজ্ঞেস করেন, ডিএম কী করে আর্মস অ্যাক্টের প্রশ্ন, মানে তার পারমিশনটা দেয়। তো ল অ্যান্ড অর্ডার, ডেভেলপমেন্ট, সমস্ত যত চলছে সব কিছু সরকারের নজরদারি করে হচ্ছে ডিএম। আচ্ছা, এইটা হচ্ছে এখানে। কিন্তু তারপরেই যদিও ডিভিশনাল কমিশনার আছেন, কিন্তু আজকাল ওদের রোল খুব একটা হয় না। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন্ট সেক্রেটারি, তার উপরে হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিভিন্ন স্তরে স্তরে সচিবালয়ে আইএস অফিসাররা যান। সবচেয়ে উঁচু পদ হচ্ছে হেড অফ দ্য সিভিল সার্ভিস বলা হয়, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি। কিন্তু অনেকে একটা ভুল করেন, মুখ্য সচিব আর প্রধান সচিবের তফাৎটা অনেকে একটু গুলিয়ে ফেলেন। প্রধান সচিব প্রত্যেকটা দপ্তরে থাকে, মানে প্রিন্সিপাল সেক্রেটারি
অফ ট্যুরিজম, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এগ্রিকালচার, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন ইত্যাদি ইত্যাদি। তাকে কি এমআইসির সাথে কাজ করতে হয়, মানে মিনিস্টারের সাথে? ও মিনিস্টারের সঙ্গে ডাইরেক্টলি কাজ করবে। আর চিফ সেক্রেটারি তাদের সবার উপরে, এবং তিনি চিফ মিনিস্টারের সঙ্গে কাজ করবেন। স্যার এইবার একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি, ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই মন্ত্রীর অনেকগুলো দপ্তর আছে, সেক্ষেত্রে কি প্রত্যেকটা দপ্তরের জন্য আলাদা আলাদা প্রিন্সিপাল সেক্রেটারি? একেবারে একেবারে, কারণ দপ্তরগুলো একটা নিজস্ব সত্তা আছে, এটা রুলস অফ বিজনেস বলে হয়, এটা সরকারের রেকমেন্ডেশনে, গভর্নরের অনুমোদনে এটা হয়। ডিপার্টমেন্ট থাকবে, কে বসলো কে গেল, একই মন্ত্রী না একাধিক মন্ত্রী, সেটা ভিন্ন আলাদা বিষয়। ভিন্ন বিষয়। স্যার বহু ছাত্রছাত্রী মানে এখন তো এই প্রফেশনটার একটা গ্লোরিফিকেশন, যেটা হওয়াটাও প্রয়োজন ছিল, মানুষ যারা আইএএস রয়েছেন, যারা আইপিএস রয়েছেন, তাদেরকে সেলিব্রেট করছেন, দে আর নাও অলসো সেলিব্রিটি। সো ব্যাপারটা হচ্ছে, আপনি যারা ছাত্রছাত্রী যারা ইউপিএসসি দিতে চায়, আমি বহু আমার বন্ধুবান্ধব বা আমার ছোট ছোট ভাই বোনদের দেখেছি যে 3-4 বছর টানা পরিশ্রম করে যাচ্ছে একটা এক্সামিনেশন ক্র্যাক করার জন্য। আপনি যদি ওদের জন্য কিছু পরামর্শ দেন যে কিভাবে ক্র্যাক করতে পারবে বা কতটা পড়াশোনা দরকার এই ধরনের পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য। এইটা আমাকে আজকাল অনেকেই জিজ্ঞেস করছে যে ভীষণ ভালো, আপনি কি বলেন এবং আমি পাবো কি। একটা আমি প্রথমেই বলি যে যদি চাকরি করতে হয়, যদি আপনি রাজনীতি করেন আমার কিছু বলার নেই, যদি আপনি গবেষণা করতে চান আমার কিছু বলার নেই। আমি ছাত্রছাত্রীদের বলছি যদি চাকরি করতে হয় এর মতো চাকরি কিন্তু নেই। কেন? দারুণ কি মাইনে দেয়? না, তা না, যেরকম দেয় খারাপও না ভালোও না। তো কিন্তু এত ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হয়। কখনো আমি যেরকম 5 বছর চিফ ইলেকট্রাল অফিসার ছিলাম, সে ভোট পরিচালনা করলাম, কোথায় কোথায় ইভিএম নিয়ে এটা হলো স্টেট ইলেকশন কমিশন না, চিফ ইলেকট্রাল অফিসার ছিলাম, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওর ওখানে আমার সার্ভিসটা প্লেস করা ছিল এবং তারাই নিয়ন্ত্রণ করতেন দিল্লি থেকে। অর্থাৎ দিল্লির থেকে আমি প্রতিনিধি, মানে সমস্ত রাজ্যের ইলেকশন পরিচালনা করার জন্য। বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব। 2006 এবং 2009 জেনারেল ইলেকশন আমার আন্ডারে হয়েছে, এবং সেই ইভিএম শুরু করা থেকে, ওই সময় ফটো ইলেকট্রিক কার্ড হলো, ওই সময় ইভিএম হলো, ওই সময় প্যারামিলিটারি ফোর্স ফার্স্ট টাইম বাংলায় এলো। সে এক বিচিত্র অভিজ্ঞতা, সে নিয়ে আরেকদিন কথা বলা যাবে। কিন্তু এখন যেটা ছাত্রছাত্রীদের বলবো যে কখনো ইলেকশন পরিচালনা করা, কখনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কখনো হোম ডিপার্টমেন্ট, কখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই যে অভিজ্ঞতার যে সঞ্চয় হয়, এটা আর কোনো প্রফেশনে হয় বলে আমার মনে হয় না। 1, 2 হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে যে কি করে পড়াশোনা করব। আমাকে বরং কেউ কেউ বলে তো পারবো না, প্রথম থেকেই একটা এরকম। আমি বলবো তা কেন, কেউ না কেউ তো পাচ্ছে, এই তো আমিও তো পেয়েছি, আমিও 2 হাত 2 পা তো সবারই আছে। তো সে পেলে তুমি বা পাবে না কেন? একটা চেষ্টা করো, অনেস্ট চেষ্টা, এবং কে জানে হয়তো হয়েও যেতে পারে। সো যাই, আমি নিজের জীবনে আমি চাকরি করতে করতে পড়াশোনা করে আইএএস পেয়েছি, সুতরাং একটা কিছুতে থাকো। এটা কিন্তু ফুল চান্স নেই, সবাই জানে, মানে 1:100 হয়তো চান্স আছে। কিন্তু আরেকটা কিছুতে ঢুকে এটা একবার করে ইউপিএসসি এক্সাম কিন্তু দেওয়া উচিত। আমি যে শুনছে এই পডকাস্ট, আমি তাদের যাদের স্বপ্ন আছে, বয়স আছে, স্বপ্ন আছে, আমি বলবো অবশ্যই ইউপিএসসিতে বসবে। একবার না বসলে নিজেকে পরে উত্তর দিতে পারবে না। আমি তো ট্রাই করলাম না। ডেফিনেটলি স্যার। স্যার আপনার তাহলে গোটা জীবনে এতগুলো পথ সামলে কোন সময়টা আপনি সব থেকে বেশি এনজয় করেছেন? আপনার খুব রোমাঞ্চকর লাগে কোন সময়টা ভাবলে? 3টে পিরিয়ড আমার খুব ভালো লাগে। একটা ভালো লাগে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রত্যেক আইএএস অফিসার তার জীবনের একটা অ্যাম্বিশন থাকে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হব। আচ্ছা। তো নিঃসন্দেহে আমি 2 জেলার ডিএম ছিলাম, এবং বিশেষত বর্ধমান, অবিভক্ত বর্ধমান, তখন এদিক থেকে ওদিক যেতে 100 কিলোমিটার, সে একটা ভয়ঙ্কর ব্যাপার। আসানসোল থেকে ওদিকে কালনা মেমোরি অবধি যাওয়া, সে একটা বিশাল অভিজ্ঞতা ছিল, এবং খুব হই হই করে কাজ করেছি সভাধিপতি এবং সবাইকে নিয়ে একসঙ্গে, ভারী ভালো। এবং সাক্ষরতার কাজ, মিড ডে মিলের কাজ,
সব দিকে দিকে গ্রাম উন্নয়নের কাজ, স্পোর্টসের কাজ খুব এনজয় করেছি। দ্বিতীয়ত একটা সময় ছিল হচ্ছে যে আমার ইলেকশন পিরিয়ড। আমাকে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে 5 বছর ছিলাম। এবং ভারী মজার কথা, নিয়মটা হচ্ছে 3টে নাম পাঠাতে হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লি থেকে একজনকে চুজ করে। তো যে 3টে নাম গিয়েছিল তার মধ্যে আমার নাম ছিল না, কিন্তু পরে নাকি ওরা খোঁজখবর করে আমার নামটা চেয়ে নেয়। শোনা কথা, প্রমাণ করতে পারবো না। কিন্তু ওই যে একটা সুযোগ পেলাম, এই যে একটা বিশাল সান্দাকফু থেকে সুন্দরবন অবধি পোলিং বুথে গিয়ে প্রত্যেকটা জায়গায় মানুষকে ঠিক টাইমে পৌঁছানো, সমস্ত রাজনৈতিক দলদের সঙ্গে মিটিং করা বা ভোট করা, বা ভোট যখন ছিল না তখন বেশ বইটই পড়া যেত, কিছুই প্রায় কাজ নেই। ওই মাঝে মাঝে বলতো ভোটার লিস্টে সংশোধন করো, কিন্তু সেরকম কিছু কাজ। কোন সময়টা ছিলেন আপনি? আমি ছিলাম 2006-এ বিধানসভা সাধারণ নির্বাচনে এবং 2009-এ পার্লামেন্টারি ইলেকশন। মানে এই দুটো দিয়ে আমরা বলি, আসলে আমি 2005 থেকে 10 এই 5 বছর ছিলাম। মানে একটা অসম্ভব পরিবর্তনশীল সময়ও আপনি কাটিয়েছেন। হ্যাঁ, তারপরেই একটা মেজর পরিবর্তন, 9 থেকেই বেসিক্যালি পরিবর্তন হলো। এবং সেই সময় মানে লোকে, মানে আমি বেড়াতে গেছি এসব ইলেকশন করে দার্জিলিং, লোকে বলছে আপনাকে দেখেছি, একটা সেলফি তুলবো, এই আর কি ব্যাপার। তো এই পিরিয়ডটা খুব এনজয় করেছি। যদিও ইলেকশন কমিশনের কঠোর শাসন ছিল, তারা ভীষণ নজর রাখতো কী হচ্ছে না হচ্ছে। আমাদের অফিস তো রাইটার্স বিল্ডিংয়ে ছিল, সেখান থেকে আমাদের সরে যেতে হলো। বললো না, রাইটার্স বিল্ডিংয়ে যে তোমরা চিফ মিনিস্টারের কাছে থাকবে না, ইলেকশন কমিশন ইজ সেপারেট। এইসব বিচিত্র এবং সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। অনেক কিছু শিখেছি ওখানে, কি করে একটা বিশাল জিনিসকে অর্গানাইজ করতে হয়। ভোটের দিন তো আফটার অল হাজার হাজার মানুষকে গাড়ি করে প্রত্যন্ত প্রান্তরে পাঠাতে হবে, সকাল 7টায় হবে। এই যে একটা ম্যানেজমেন্ট ব্যাপার নয়, বড় বড় কর্পোরেটদের শেখা উচিত আমরা কি করে করি ইলেকশনের যে দেশ চালানো। এবং এটাই সম্ভবত আমরা 200 বছর লড়াই করে অর্জন করেছি, আমাদের ভোটদানের অধিকার। এবং সবাই যাতে সে অধিকার পায়। সে কোথাও, আমরা পুরুলিয়াতে তখন নকশালাইট চলছে আন্দোলন, তো আমরা হেলিকপ্টার জোগাড় করলাম, কারণ ওখানে রাস্তা দিয়ে গেলে হয়তো নকশালাইটরা মেরে ফেলবে। মাওবাদী ওই ছত্রধর মাহাতো, পুরুলিয়া, বাঁকুড়া, ওই সব জায়গায় আমরা হেলিকপ্টার করে পর্যন্ত প্রত্যন্ত প্রান্তে পোলিং পার্টিকে আমরা পাঠিয়েছিলাম। আর এর মধ্যেও ইনোভেশন, যে পোলিং ট্রেনিংয়ের জন্য আমি একটা আনন্দবাবু বলে একটা করেছিলাম, এবং সেটা দিয়ে ভিডিও করে বোঝানো, তখনকার দিনে অত চালু ছিল না। তো এইগুলো খুব ইন্টারেস্টিং আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওই জায়গাটা।